তাহলে ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামে তিন ধরনের হয়, একটা ধরো সলিড লিকুইড, একটা জিনিস এটা ডিসকাস করব আমরা, একটা দেখবো লিকুইড গ্যাস, এটা একটা ডিসকাস করব, আর একটা ডিসকাস করব সলিড আর গ্যাস। কোন একটা বড় কন্টেনারে রাখতে, ন্যাপথালিন এখানে এরকম বড় কন্টেনারে রাখতে জিনিসটাকে ক্লোজ একদম অম্বুজা সিমেন্টে ঢাকনা মেরে দিতে, তাহলে একটা দেখবে ভাঙতো, একটু একটু ছোট হতো, কিন্তু একটা টাইম পর দেখবে জিনিসটা ছোট হওয়া বন্ধ হয়ে যেত, একদম ছোট হবে না। তাহলে যখন শুরু হয়েছিল তখন রিঅ্যাক্টেন্ট 100% ছিল, প্রোডাক্ট 0%, তাই না? তাহলে যখন শুরু হয়েছিল রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশনটা সব থেকে বেশি ছিল, আস্তে 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 পড়ে গেছে। ওয়েলকাম টু ভিডিওস একাডেমি। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। এটা আজ থেকে আমরা স্টার্ট করছি এই চ্যাপ্টারটা। তোমাদের চ্যাপ্টার অ্যাকচুয়ালি 7 হবে ক্লাস 11 আইসিএসসি। আচ্ছা, তো এই যে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার আজকে আমরা মোটামুটি পড়বো যে ইকুইলিব্রিয়াম জিনিসটা মানে কি হয়, ইন্ট্রোডাকশন দেখবো, ইকুইলিব্রিয়াম কি কি টাইপের হয়, সেখানে তোমার ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম আর কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা একটু আমরা দেখবো, ঠিক আছে? তো বেশি কথা না বলে স্টার্ট করে দিয়েছি। তো প্রথম আমাদের আজকে পড়বে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে তোমরা একটা জিনিস জানো যে জিনিসপত্রকে জানা, সেখানে আমরা জানবো যে ইকুইলিব্রিয়াম হয়টা কি। আচ্ছা, এবার যখন আমরা কথা বলছি ইকুইলিব্রিয়াম, তোমাদের মাথায় একটা জিনিস আছে ব্যালেন্স। অটোমেটিক ইকুইলিব্রিয়াম যখনই আমরা কথা বলি তখনই মাথায় আমাদের একটা জিনিস আছে যে ব্যালেন্স। তো ব্যালেন্স মিন্স ইকুইলিব্রিয়াম, মানে কোনো একটা জিনিস ব্যালেন্সড আছে মানে সেটা ইকুইলিব্রিয়াম, এরকম ওদের একটা মাথায় চিন্তা ভাবনা ধরে। মানে ধরো আমি তোমাদেরকে যদি কিছু কিছু এক্সাম্পল দিই, ধরো তোমরা কখনো পার্কে টার্কে গেছো, সেখানে দেখেছো সেই সি স আছে, ধরো একটা ছেলে এদিকে বসে আছে, একটা ছেলে এদিকে বসে আছে, ধরো একটা সি স আছে, ঠিক আছে? একটা সি স আছে, মাঝখানটা একটা পাইভট পয়েন্ট আছে, একটা ছেলে ধরো এদিকে বসে আছে, একটা ছেলে ধরো এদিকে বসে আছে। তো এ যখন প্রেসার দিয়ে এদিকে উঠছে, এ তখন এদিকে নামছে, আবার এ যখন নামছে তো এদিকে উঠছে, এই একটা। এবার ধরো দুটো যখন একটা পজিশনটা এমনও থাকে যে দুজন এক সেম জায়গায় থাকে, একদম মিডলে, সেটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম। বা তুমি যদি ধরো আগেকার, এখন তো সব মেজারিং জিনিস চলে এসেছে, আগে ধরো যখন বাজার টাজার করতে যেতে, আলু নিতে যেতে, পটল কুমড়ো সব নিতে যেতে, তখন কি করতো, দাঁড়িয়ে পাল্লা, তখন আমাদের সময় ছিল। এখন সব মেজারিং মেশিন টেশিন চলে এসেছে। তো সেটা কেমন দেখতে হতো, এদিকে একটা থাকতো যেখানে তোমার ওজনটা চাপানো হতো, আর এদিকে একটা থাকতো যেদিকে আমাদের যে মালপত্রটা নিলাম সেটা চাপানো হতো, আর এইখানে থাকতো একটা কাঁটা, যে কাঁটাটা দেখাতো এইটা বেশি ভারী না এটা বেশি ভারী। আর ওজনটা ততক্ষণ চলতো যতক্ষণ না দুটো জিনিস ইকুয়াল না হয়ে যায়, তার মানে যতক্ষণ না জিনিসটা ইকুইলিব্রিয়ামে চলে আসছে। বা তোমাকে যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরো একটা কন্টেনার আর একটা কন্টেনার, এখানে একটা এতটাই জল আছে আর একটা কন্টেনারে এতটা জল আছে। এবার তুমি মাঝামাঝি দিলে এখানটা এরকম করে একটা কানেকশন করে এইখান থেকে এইদিকে কতক্ষণ জল ফ্লোট হবে, যতক্ষণ না দুটো জিনিস ইকুইলিব্রিয়ামে চলে আসে। তাহলে ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে আমার একটা ইকুয়াল স্টেটে আমার আসা, সেটাকে আমি বলছি ইকুইলিব্রিয়াম। তাহলে যদি আমি বলি যে ইকুইলিব্রিয়ামটা কি, ইকুইলিব্রিয়াম হচ্ছে, প্রথম কথা ইকুইলিব্রিয়াম সেটা হচ্ছে একটা সিস্টেম অফ এ ম্যাটার, সিস্টেম অফ সিস্টেম বলবো না, স্টেট অফ এ সিস্টেম। একটা স্টেট, একটা সিস্টেমের একটা স্টেট অফ এ সিস্টেম, একটা স্টেট অফ এ সিস্টেম। ইকুইলিব্রিয়াম হচ্ছে একটা সিস্টেমের একটা স্টেট, যে স্টেটে কি হচ্ছে আমার যে ইনফ্লুয়েন্স গুলো আছে, দুদিক থেকে ধরো ইনফ্লুয়েন্স গুলো আছে, তার একটা ব্যালেন্সড কন্ডিশন আছে। স্টেট অফ সিস্টেম where all influences are in balanced state, are balanced, in বলবো না, আর ব্যালেন্সড হলো। তাহলে ইকুইলিব্রিয়াম হচ্ছে একটা স্টেট অফ এ সিস্টেম, ঠিক আছে? একটা সিস্টেমের একটা স্টেট যখন কি হচ্ছে অল ইনফ্লুয়েন্সেস, মানে এদিকে ইনফ্লুয়েন্স এদিকে ইনফ্লুয়েন্স যখন একই কন্ডিশন থাকে তখন সেটা ইকুইলিব্রিয়ামে রিচ করে যায়। যখনই একটা ভারী হলো তখন অন্যদিকে চলে গেল, তখন একদিকে বেড়ে গেল, সেটা কিন্তু ইকুইলিব্রিয়াম না। যখন স্ট্যাটিক পজিশনে আসে, যখন স্ট্যাটিকে আসে তখন সেটা ইকুইলিব্রিয়াম। তাহলে যখনই আমরা ইকুইলিব্রিয়াম নাম করি, এখান থেকে আমাদের দুটো জিনিস মাথায় আসে, হয় এই যে এইখানে ধরো একটা কিছু ওজন চাপালে আর এইদিকে কিছু মালপত্র আছে, দুটো যখন সেম হলো তখন বললাম আমি একটা ইকুইলিব্রিয়ামে রিচ করেছে, মানে এইদিকে যা আমার
ওজন আছে, যা আমার ওয়েটেজ আছে, এইদিকে আমার যা ওয়েটেজ আছে, দুটো যখন ইকুয়াল হবে তখনই জিনিসটা ইকুইলিব্রিয়াম রিচ করবে। তাহলে এই দুটো জিনিস যখন ইকুয়ালে রিচ করবে তখন জিনিসটা একদম স্থির হয়ে যাবে, একদম কনস্ট্যান্ট হয়ে যাবে। সেম এখানেও যদি দুজন ভারী একদিকে যাবে তখন জিনিসটা ইকুয়াল হয়ে যাবে, একটা টাইম আসবে। এইখানেও যখন জলটা এদিক দিয়ে এদিকে পুরোটা চলে যাবে তখন জিনিসটা পুরো ইকুয়াল হয়ে যাবে। তো এইখান থেকে যখন জিনিসটা স্ট্রেট মানে রেস্ট পজিশনে চলে যায়, এদিক না ভারী এদিক না ভারী, একদম জিনিসটা দাঁড়িয়ে গেল, রেস্ট পজিশনে চলে গেল, তো সেই ধরনের ইকুইলিব্রিয়ামকে আমরা কি বলে থাকি? স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। আবার একটা কন্ডিশন, যেখানে ধরো, আচ্ছা ধরো এটা আমাদের একটা ইকুইলিব্রিয়ামের টাইপ হলো, এটা আমাদের একটা ইকুইলিব্রিয়ামের টাইপ হলো। আবার একটা কন্ডিশন নিচ্ছি, ধরো একটা বিয়ে বাড়ি হচ্ছে, একটা অনুষ্ঠান বাড়ি হচ্ছে যেখানে লোক খাওয়া দাওয়া হচ্ছে, ঠিক আছে? একটা অনুষ্ঠান বাড়ি হচ্ছে যেখানে লোক খাওয়া দাওয়া হচ্ছে। তো ধরো এখানে অনেক টেবিল চেয়ার পাতা আছে, টেবিল চেয়ার করা আছে, বা টেবিল চেয়ার করা নেই, এখানে কিছু করা নেই, এখানে লোকে খাবার ডিস্ট্রিবিউট করছে, এখানে লোকে খাবার ডিস্ট্রিবিউট করছে, ঠিক আছে? এখানে কোনো বসার জায়গা নেই, বসার জায়গা হলে তো সবাই বসে খাবে, লোক তো বাইরে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? এখানে ধরো কোনো বসার জায়গা নেই। এবার এই দিক থেকে একটা গেট করা আছে আর এই দিক থেকে একটা গেট করা আছে। এই দিক দিয়ে কি লোক ঢুকবে, এদিক দিয়ে লোক এন্টার করবে, আর এই দিকে লোক আউট হবে, ঠিক আছে? একটা এন্টার একটা আউট করা আছে। এবার সমস্যাটা হলো এইখানে যে লোকের ক্যাপাসিটি সেটা 50 জন, 50, ঠিক আছে? 50 জন লোকের ক্যাপাসিটি আছে ভিতরে, ঠিক আছে? মানে 50 জনই ভিতরে থাকতে পারে। এবার ধরো যখন এই 51, এখানে 50 ক্যাপাসিটি, ধরো যখন 51 মানুষটা ভিতরে ঢুকবে তখন এখানে একজনকে বেরোতে হবে, তাহলে এইখান দিয়ে কে বেরিয়ে গেল? ফার্স্ট মেম্বার যে ছিল সে বেরিয়ে গেল, তবে সে 51টা ঢুকলো। মানে এইখান দিয়ে যত ঢুকছে এখান দিয়ে তত বেরোচ্ছে, মানে 10 জন খেতে ঢুকছে তো 10 জন খাবার নিয়ে বেরিয়ে পড়ছে, আবার 10 জন ঢুকছে তারপর খাবার নিয়ে, মানে একটা ইকুইলিব্রিয়াম, মানে ভিতরেও ঢুকছে বাইরেও আসে, যখন ভিতরে ঢোকা আর বাইরে আসা সেম পজিশন আছে, মানে ইনপুটটা আর যদি আউটপুটটা যদি কন্টিনিউ হলেও সেম কন্টিনিউ হতে থাকে, মানে ইনপুটের ম্যাগনিটিউডটা যখন আউটপুটের সমান হয়ে যায়, কি বললাম? ইনপুটের ম্যাগনিটিউড হোয়েন ইকুয়ালস টু আউটপুটের ম্যাগনিটিউড, তখন কি হয়ে যায়? জিনিসটাতে ভিতরে তো লোক কজন আছে, এখানে আমি 10 জনকে যদি ভিতরে ঢোকাই 10 জনকে বাইরে বার করতে হবে, তো ভিতরে লোক তো 50ই আছে, তো অসুবিধা কিছু নেই। কিন্তু জিনিসটা তো স্ট্যাটিক নয়, জিনিসটার ভিতরে তো লোকজন আসা যাওয়া তো চলছে, এখানে 10 জন ঢুকছে 10 জন বেরোচ্ছে, আবার ঢুকছে আবার বেরোচ্ছে, ঘুরছে, একজন ঢুকছে একজন বেরোচ্ছে, একজন ঢুকছে একজন বেরোচ্ছে, এরকম করে তো একটা ইকুইলিব্রিয়াম আছে। ব্যাপারটা হচ্ছে ভিতরে কিন্তু 50 জন কনস্ট্যান্ট আছে কিন্তু জিনিসটা রানিং পজিশনে আছে। তো এই ধরনের যে ইকুইলিব্রিয়াম গুলোকে গেইন করে সেগুলোকে আমরা বলি ডাইনামিক ইকুইলিব্রিয়াম। আর আমরা কেমিস্ট্রিতে যে ইকুইলিব্রিয়াম তোমাদের চ্যাপ্টার 7 এ পড়বো সেটা মেইনলি হবে কিসে না? ডাইনামিক ইকুইলিব্রিয়ামের উপরে বেস্ট করেই হবে। এখানে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম খুব একটা আমরা পড়বো না। ডাইনামিক ইকুইলিব্রিয়াম কেন? কারণ আমরা কেমিস্ট্রিতে শুধুমাত্র রিঅ্যাকশনস এর কথা বলি, আর রিঅ্যাকশন হয়তো প্রসিড হয়। এখানে যে রিঅ্যাকশনস গুলো আমরা দেখবো নরমালি রিভার্সিবল রিঅ্যাকশনস এর কথা দেখবো, যেখানে আমরা কি এদিকেও যেতে পারবো এদিকেও যেতে পারবো, মানে একটা প্রোডাক্ট হলো প্রোডাক্ট থেকে আবার রিঅ্যাকটেন্টও চলে আসতে পারবে, এই ধরনের রিঅ্যাকশনস এর কথা বলবো। ওই জন্য যে এইখানে যদি আমরা যে ইকুইলিব্রিয়ামের কথাগুলো বলবো সেগুলো নরমালি আমরা ডাইনামিক ইকুইলিব্রিয়ামের কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, এটা হলো একটা জিনিস গেল। তাহলে ডাইনামিক ইকুইলিব্রিয়াম কি বোঝা গেল। এবার আমি আসছি যে ইকুইলিব্রিয়াম কি কি টাইপের হতে পারে, ইকুইলিব্রিয়ামে কি কি টাইপ হতে পারে। প্রথমে আসি, আমি যদি ইকুইলিব্রিয়ামটাকে বলি ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম, তো ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম মানে কি হবে আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে কি? ধরো ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম, কেন এটাকে আমরা ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম বললাম? যদি আমরা বলতাম ইকুইলিব্রিয়ামকে আমরা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামকে আমরা কিসে কিসে ভাগ করেছিলাম? একটা ছিল আমার স্ট্যাটিক, যেটা আমরা ডিসকাস করব না, আর একটা ছিল আমাদের ডাইনামিক, যেটা আমরা ডিসকাস করতে চলেছি। এবার এই যে ডাইনামিকটা ডিসকাস করতে চলেছি এর মধ্যেই দুটো চলে আসছে, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে কেমিক্যাল। এবার সমস্যাটা হলো কি বেসিসে আমরা বলছি একটা জিনিস ফিজিক্যাল একটা জিনিস কেমিক্যাল। ধরো একটা রিঅ্যাকশন হচ্ছে বাট সেই রিঅ্যাকশনেতে কোনো ধরনের কেমিক্যাল চেঞ্জ হচ্ছে না। কি বললাম? কিছু একটা জিনিস হচ্ছে কিন্তু তার মধ্যে কেমিক্যাল চেঞ্জ হচ্ছে না,
বাট ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে সলিড থেকে লিকুইড হচ্ছে, লিকুইড থেকে গ্যাস হচ্ছে, গ্যাস থেকে সলিড হচ্ছে, আবার গ্যাস থেকে লিকুইড হচ্ছে, যা খুশি তাই হচ্ছে, ঠিক আছে। ওই সব যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে আমরা বলবো ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম। কেননা কারণ ওখানে কেমিক্যাল কম্পোজিশনের উপরে কোনো ধরনের চেঞ্জেস হচ্ছে না। বাট যখন আমরা বলবো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, তখন কিন্তু আমরা দেখবো নর্মাল যেরকম রিঅ্যাকশনস হয় সেই ধরনের রিঅ্যাকশনস গুলো যেখানে তোমাদের চেঞ্জ হয়ে যায়। একটা কখন একটা কেমিক্যাল রিঅ্যাকশন, একটা রিঅ্যাকশন কেমিক্যাল রিঅ্যাকশন কখন হয়, যখন তার কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হয়, তবে না সেটাকে কেমিক্যাল রিঅ্যাকশন বলে। তো কেমিক্যাল রিঅ্যাকশন যখন হবে তখন যে ইকুইলিব্রিয়ামটার কথা আসবে তখন আমরা সেটাকে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলি। তো এখন আমরা প্রথমে ডিসকাস করবো ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম, যেখানে কি বললাম যে যেখানে আমাদের শুধু স্টেট চেঞ্জ হয়, ম্যাটারের কম্পোজিশন চেঞ্জ হয় না, ঠিক আছে। তাহলে স্টেট চেঞ্জ কিভাবে কিভাবে হতে পারে? আমাদের জেনারেলি আমরা জানি যে ম্যাটারে তিনটে স্টেট হয়, সলিড হয়, লিকুইড হয়, আর গ্যাস হয়। আচ্ছা, এই যে সলিড থেকে লিকুইডে যাচ্ছে এটাকে কি বলে বাবা? এটাকে কি বলে? মেল্টিং। এগুলো ছোটবেলা থেকে পড়ে আসছো যখন মেল্টিং। আচ্ছা, লিকুইড থেকে গ্যাসে আসছে কি বলি বাবা? ইভাপোরেশন। ইভাপোরেশন বলি। আচ্ছা, গ্যাস থেকে যখন সলিডে যাচ্ছে এটাকে আমরা বলি ডিপোজিশন। এবার উল্টোটা দেখি, লিকুইড থেকে যখন সলিডে আসছে তখন এটাকে কি বলি আমরা? ফ্রিজিং। আচ্ছা, যখন সলিড থেকে গ্যাস আসছে সাবলিমেশন। আর যখন গ্যাস থেকে লিকুইডে যাচ্ছে সেটাকে আমরা বলছি, গ্যাস থেকে লিকুইড মানে দাঁড়াও, আচ্ছা, গ্যাস থেকে লিকুইড মানে লিকুইফিকেশন। ঠিক আছে, আচ্ছা হলো। আচ্ছা, এত কিছু জিনিসপত্র হলো। এবার ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম মানে এইসব স্টেট ফেট চেঞ্জ হবে এইসব জিনিসগুলোর উপর ডিপেন্ড করো। তাহলে ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামে তিন ধরনের হয়, একটা ধরো সলিড লিকুইড, একটা জিনিস এটা ডিসকাস করবো আমরা, একটা দেখবো লিকুইড গ্যাস, এটা একটা ডিসকাস করব, আর একটা ডিসকাস করব সলিড আর গ্যাস। ইকুইলিব্রিয়াম মানে সলিড থেকে লিকুইডে যাবে, লিকুইড থেকে সলিডে আসবে, লিকুইড থেকে গ্যাসে যাবে, গ্যাস থেকে লিকুইডে আসবে, সলিড থেকে গ্যাসে যাবে, গ্যাস থেকে সলিডে আসবে। ইকুইলিব্রিয়ামের সিম্বল হচ্ছে এরকম, যেমন সেই রিভার্সিবল রিঅ্যাকশনের জন্য সিম্বল লেখো সেটা, ঠিক আছে। এগুলো তিনটে ইকুইলিব্রিয়ামে আছে। আচ্ছা, এটা আমি ইরেজ করে দিলাম, এটা প্রুফ একটা দরকার নেই। আচ্ছা, একটা এক্সাম্পল, প্রথমে সলিড লিকুইড এক্সাম্পল। যদি আমি বলি ওয়াটারে আমি সুগার অ্যাড করব বা সল্ট অ্যাড করো, তুমি চাইবে সুগার অ্যাড করো, সল্ট অ্যাড করো বা একই জিনিস। ধরো একটা গ্লাস নিয়েছি, গ্লাস আমি চিনি দিলাম, চিনি জোরে গোলাচ্ছি, জোরে গোলাচ্ছি, গুলে গেল, কি সুন্দর গুলে গেল মিষ্টি জল। আরো চিনি দিচ্ছি, আবার গোলাচ্ছি, গুলে যাচ্ছে। একটা টাইম আসবে তুমি যত চিনি দেবে গুলে তো যাবে, একটা টাইমের পর চিনি আর গুলবে না, চিনি ওই রয়ে যাবে। মানে বলতে চাইছি প্রথমে একটা গ্লাস নিলে, এতে তুমি ঢাললে সুগার, দিয়ে স্টিয়ারিং করলে, চিনিটা গুলে যাচ্ছে। একটা টাইম পর যতই তুমি চিনি ঢালো না কেন, যতই তুমি স্টিয়ার করো না কেন, নিচে চিনির দানা বেঁচে যাবে, নিচে চিনির দানা বেঁচে যাবে, যেগুলো আর ডিজলভ হবে না। যখন ডিজলভ হবে না তখন এটাকে কি বলে? যখন ডিজলভ হবে না তখন এটাকে বলে স্যাচুরেটেড হয়ে গেছে, তখন এটা স্যাচুরেটেড স্টেটে চলে এসেছে, ঠিক আছে। তখন এটা স্যাচুরেটেড স্টেটে চলে এসেছে, তখন আর ডিজলভ হবে না। এবার ব্যাপারটা হলো তুমি তো ফোর্স দিচ্ছ, তুমি তো স্টিয়ার করছো, তাহলে এনার্জিটা যাচ্ছে কোথায়? তখন এখানে হয়টা কি অ্যাকচুয়ালি, যখন এটা স্যাচুরেটেড পজিশনে চলে যায়, যদি আমরা বাইরে থেকে কোনো ধরনের এক্সটার্নাল ফোর্স না দিই, কোনো ধরনের এক্সটার্নাল প্রেসার, এক্সটার্নাল ফোর্স আমরা না দিই, আবার বারবার বলছি কোনো ধরনের এক্সটার্নাল এনার্জি আমি দেবো না এখানে, কারণ যদি এক্সটার্নাল এনার্জি দিই তাহলে কিন্তু হিট দিয়েও জিনিসটাকে আনস্যাচুরেট বানানো যায়, কিন্তু আমরা এখন সেই সব জিনিস নিয়ে এখানে ডিসকাশন করছি না, ঠিক আছে। এখন আমরা ডিসকাশন করছি নর্মাল ইকুইলিব্রিয়াম নিয়ে, ঠিক আছে। আমরা এখন নর্মাল জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করবো, ঠিক আছে। তার মানে এটা এখন স্যাচুরেটেড স্টেটে চলে গেছে, যখন আর চিনি এর মধ্যে আর গুলছে না। তো যখন আর চিনি গুলছে না তখন তুমি কি করছো, তোমার মাইন্ডে কি আছে যে চিনি আর গুলছে না, কিছুই হচ্ছে না। কিন্তু কিছু হচ্ছে না, না অবশ্যই হচ্ছে এখানে, সেটা তুমি বুঝতে পারছো না। যেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে তোমার
এই যে চিনিটা তোমার মানে আনমেল্টেড পড়ে আছে, মানে যেটা জলে সলিউবল হচ্ছে না, এইখানে যেই চিনিটা জলে সলিউবল হয়ে গেছিল সেই সলিউবল চিনিটা এখানে এসে ডিপোজিট হচ্ছে, আর এই ডিপোজিটটা সলিউবল হচ্ছে। এই যে কন্টিনিউ প্রসেস এরকম চলছে, যেটা আমাদের চোখে ধরা দিচ্ছে না, যখন আমরা স্টার করছি তখন এটা হচ্ছে কিন্তু আমরা দেখতে পাই না। কি বললাম, এই চিনির যেই আনসলিউবল স্টেটটা আছে সেইটা সলিউবল হচ্ছে, কি করে হচ্ছে না, যেটা সলিউবল হয়ে গেছিল সেটা নিচে ডিপোজিট হচ্ছে। এই যে জিনিসটা হচ্ছে এটাকেই বলছি আমরা এখানে ডাইনামিক ইকুইলিব্রিয়াম চলছে, যেটা সলিড লিকুইড মিক্সার, যেটা ওয়াটার সুগারে দেখা যায়, ওয়াটার সল্ট দিয়েও করতে পারে, যা করতে পারে। এখানে যে জিনিসটা হয় সেটা এইভাবে ইকুইলিব্রিয়ামটা চলে। আলটিমেটলি জিনিসটার মধ্যে কিন্তু স্যাচুরেশন সেমই রইলো, জিনিসটার মধ্যে একটা টাইম পর যখন চিনি আর গুলবে না তখন কিন্তু স্যাচুরেশনটা সেম রয়ে গেল, স্যাচুরেশন তো সেম রয়ে গেল, কিন্তু জিনিসটার ভিতরে একটা ইকুইলিব্রিয়াম হয়ে গেল। ইকুইলিব্রিয়াম হচ্ছেটা কি, যে স্যাচুরেটেড কম্পাউন্ড, মানে এই যে জলের মধ্যে যে চিনি ডেনসিটিটা, সেই যে চিনির মানে সলিউবল যেই গ্লুকোজটা আছে C6H12O6টা, সেইটা আস্তে আস্তে নিচে ডিপোজিট হচ্ছে, আর ডিপোজিট থেকে আস্তে আস্তে সলিড হচ্ছে। এই যে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, এইটা হয়ে যাবে তোমার সলিড লিকুইড ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে প্রথম কন্ডিশন তোমাদের মোটামুটি বোঝা গেল। আচ্ছা, লিকুইড গ্যাস, লিকুইড গ্যাসের ইকুইলিব্রিয়াম কখন তুমি বুঝতে পারবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই এটা ক্লোজড সিস্টেম হতে হবে। এবার তুমি যদি বলো আমি সূর্যের আলোতে রেখে দেবো, দিয়ে গোলাবো, আরে বাবা সূর্যের লাইট তো এমনি একটু এনার্জি ফেনার্জি দিয়ে দেবে, ওরকম করলে হবে না, তোমাকে সিস্টেমটা ক্লোজ রেখে করতে হবে, যা খুশি করো তুমি। ঠিক আছে, সিস্টেম ক্লোজ থাকতে হবে অবশ্যই, কারণ সিস্টেম যদি ক্লোজ না থাকে তাহলে আমি না হয় দিলাম না ফোর্স, আমি না হয় দিলাম না প্রেসার, কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেসারটা তো আছে, তো কিছু একটা হয়ে যেতে পারে, তাই না? তো জিনিসটা অবশ্যই ক্লোজ সিস্টেম হতে হবে, তবে জিনিসটা হবে, না হলে কিন্তু জিনিসটার মধ্যে কোনো ইকুইলিব্রিয়াম নয়, তুমি সেই ইকুইলিব্রিয়াম কোনোদিনও প্রুভ করতে পারবে না। ঠিক আছে, নেক্সট কন্ডিশন হলো যেখানে আমরা দেখবো লিকুইড আর গ্যাসের মধ্যে কি ইকুইলিব্রিয়াম হয়। আচ্ছা, তোমরা কখনো রান্না টান্না করেছো তো? ছেলেরা খুব এটা করে না, মেয়েরা তো করে, আমি চাই না কি করি, বাদ দাও। তোমরা যখন রান্না টান্না করেছো তখন দেখবে, ধরো ঝোল টোল করছো, ঝোল করেছো, উপরে ঢাকনা দিয়ে দিয়েছো, এত বড় ঢাকনা দিয়ে দিয়েছো, ঢাকনা দিয়ে রেখে দিয়েছো কি না আলুগুলো সেদ্ধ হবে, চিকেন টিকেন করছো, লাস্টে আলুগুলো দিয়েছো, ভালো করে ঢাকনা দিয়ে জল টল মিট একদম রেখে দিয়েছো, আলুগুলো সেদ্ধ হয়, চিকেনটা সেদ্ধ হয়। ওখানে কি হয়, ইভাপোরেট হয়, দিয়ে উপরে যে ঢাকনাটা থাকে সেখানে যে যায়, সেখানে যে আবার ওয়াটার হয়, ওয়াটার গুলো আবার নিচে পড়ে, আবার ইভাপোরেট হয়। যখন দেখবে ঢাকনাটা খুলো, হঠাৎ করে যখন ঢাকনাটা খুলো তখন কি দেখো, যে ঢাকনার গায়ে অনেক জলের মলিকিউল লেগে থাকে না, ওই জলের মলিকিউলটা এলো কোত্থেকে, তুমি যে জলটা দিচ্ছ সেখান থেকে তো ইভাপোরেট হয়ে গেছে, মানে এই যে মলিক দিয়েছো তুমি, ওখান থেকে জিনিসটা লিকুইড থেকে গ্যাস হয়ে গেছে, যে তোমার ঢাকনাতে লেগেছে, ঢাকনা থেকে একটু একটু মেল্ট হয়ে 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 আবার জিনিসটা লিকুইডিফিকেশন হয়ে আবার নিচে এসছে, আবার যাচ্ছে আবার আসে, আবার যাচ্ছে আবার আসে। তাহলে এইটা একটা এক্সাম্পল হয়ে যাবে না সলিড লিকুইড আর গ্যাস তোমার ডাইনামিক ইকুইলিব্রিয়াম হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কুকিং এ দেখতে পারবো, কুকিং কুকিং কন্ডিশনে এই জিনিসটা দেখতে পারবো। ঠিক আছে, আমি এই জিনিসগুলো লিখছি না, খুব তোমাদের জাস্ট বোঝার জন্য। আচ্ছা, সলিড গ্যাস, সলিড গ্যাস কোথায় দেখতে পাও? সলিড গ্যাস, সলিডের সাথে গ্যাস। আচ্ছা, লিকুইড গ্যাসের আরেকটা এক্সাম্পল বলি, লিকুইড গ্যাসের আরেকটা এক্সাম্পল খুব মনে আছে, তোমরা খুব খাও থামস আপ, পেপসি, আরো কত কি, যাই হোক, যখন খোলো জিনিসটা, যখন বোতলটা খোলে একটা সট করে আওয়াজ আসে না, একটা সট করে আওয়াজ আসে, দেখবে ওইখানটা কি হয়। ধরো একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আছে, এই বোতলটা দেখতে টেস্টিও হয়ে গেল, বোতলের মতন দেখতেই হলো না, সরি, ধরো একটা বোতল আছে, এর ভিতরে কোল্ড ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কস, এবার তোমরা অন্য কিছু ভাবতে পারো, অসুবিধা কিছু নেই, এর ভিতরে কিছু একটা আছে, একটা বোতলের মধ্যেই দেখতে লাগছে, দুধের বোতল বেশি লাগছে, কোল্ড ড্রিঙ্কস এর বোতল কম, যাই হোক, এর ভিতরে কোল্ড ড্রিঙ্কস আছে, তোমরা যখন ঢাকনাটা বার করো, যখন ক্যাপটা খোলো, তখন একটা আওয়াজ আসে, দেখবে ওই আওয়াজটা কিসের? তোমরা সবাই জানো আওয়াজটা কিসের, আওয়াজটা হচ্ছে ভিতরে কার্বন ডাই অক্সাইড কম্প্রেস করা ছিল সেটা বেরিয়ে গেল, ভিতরে একটা কার্বন ডাই অক্সাইড কম্প্রেস করা ছিল সেটা বেরিয়ে গেল, তার মানে এই লিকুইডেতে গ্যাস কার্বন ডাই অক্সাইড কম্প্রেস করা ছিল, যখন এটা এরকম বন্ধ ছিল তখন এখান থেকে কার্বন ডাই অক্সাইডটা যাচ্ছিল, আবার কার্বন ডাই অক্সাইড ঢুকছিল, আবার কার্বন ডাই অক্সাইডটা এখানে যাচ্ছিল, আবার আসছিল, কোনো সমস্যা ছিল না। বাট তুমি যখনই ঢাকনাটা খুললে, ওই যে বাবলস গুলো উঠে এলো, কেন বেরিয়ে এলো? কারণ এই যে প্রেসারটা, এই যে ভিতরে এই যে ফাঁকা জায়গাটা থাকে, এই যে কম্প্রেস করে এই যে ঢাকনাটা থাকে, এটা খুব একটা বেশি প্রেসারে, অনেকটা বেশি প্রেসার দিয়ে ঢাকনাটা আঁকা থাকে,
এর ভিতরে যে প্রেসারটা যদি আমি P1 ধরি আর তুমি যদি বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেসারটা বাইরে যদি অ্যাটমসফিয়ারিক প্রেসারটা আমি P2 ধরি, তাহলে অবশ্যই P1 টা সবসময় P2 থেকে বেশি থাকে, ভিতরে অবশ্যই প্রেসার বেশি থাকে। এদিকে হাই প্রেসারে চেম্বারাইজ করা হয়, যখনই হাই প্রেসারে চেম্বারাইজ করা থেকে তুমি যখনই ঢাকনাটা খুলবে এরা তখন কিসে চলে এলো, অ্যাটমসফিয়ারিক প্রেসার এরিয়াতে। যখনই অ্যাটমসফিয়ারিক প্রেসারে চলে এলো এতে টেম্পারেচার ভলিউম সবকিছু কম হলো, P1 থেকে P2 তে গেল, কার্বন ডাই অক্সাইড উড়ে পালিয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই একটা এক্সাম্পল হয়ে যাবে লিকুইড ফ্লো আছে, তোমার কোল্ড ড্রিঙ্কসে থাকে কম্প্রেসড CO2 গ্যাস থাকে। আচ্ছা, নেক্সট এক্সাম্পল সলিড থেকে গ্যাসে। আচ্ছা, সলিড থেকে গ্যাসে তোমরা হয়তো ওই ন্যাপথালিন গুলো দেখেছো আলমারিতে মাকে রাখতে কাপড়ে টাপড়ে, কত সুন্দর অটোমেটিক সলিড থেকে গ্যাস হয়ে উড়ে পালায়, কিন্তু কোনদিন তো গ্যাস থেকে তো সলিড হতে দেখোনি, তাই জন্য দেখোনি কেন? হ্যাঁ ঠিক, এটাও ভালো কোশ্চেন, যে তোমরা ন্যাপথালিন গুলো দেখেছো যে কাপড়ে ভাঁজে রাখে, যে সলিড থাকে আস্তে 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 উড়ে উড়ে চলে যায়, গ্যাস হয়ে যায়। তো আমি তো পড়াচ্ছি ডাইনামিক ইকুইলিব্রিয়াম, তো গ্যাস থেকে সলিড হতে কেন কোনোদিন দেখোনি? ঠিক আছে, এটা তুমি দেখতে পেতে যদি জিনিসটা ক্লোজ সিস্টেম হতো। ঠিক আছে, জিনিসটা যদি কোনো একটা বড় কন্টেনারে রাখতে, ন্যাপথালিন এখানে এরকম বড় কন্টেনারে রাখতে আর জিনিসটাকে ক্লোজ একদম অম্বুজা সিমেন্টে ঢাকনা মেরে দিতে, তাহলে একটা দেখবে ভাঙতো, একটু একটু ছোট হতো, কিন্তু একটা টাইম পর দেখবে জিনিসটা ছোট হওয়া বন্ধ হয়ে যেত, একদম ছোট হবে না, সেই জিনিসটা একদম ছোট হবে না। সে কি হবে তখন, এখান থেকে যা বেরোবে এখানে তাই ঢুকবে, ওই জন্য জিনিসটা তখন ছোট হওয়া বন্ধ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এটা তুমি লাইভ এক্সাম্পল যদি তোমরা ল্যাবরেটরিতে থাকো, ল্যাবরেটরিতে করতে দেখতে পারো। একটা একটা কাজ করবে, একটা টেস্ট টিউব নেবে। ঠিক আছে, টেস্ট টিউব না একটা এরকম কনিক্যাল টাইপের নেবে, কনিক্যালে কি করবে, ভিতরে একটা আয়োডিন দেবে, আর মাথাটা ঢাকনাটা ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েল আর ইয়ে দিয়ে, অ্যালুমিনিয়াম ফয়েল না 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 ইয়ে শুনে, ইয়ে দিয়ে বন্ধ করতে হবে, কিছু একটা গ্লাস দিয়ে বন্ধ করতে হবে। ঠিক আছে, এবার দেখবে আয়োডিন যখন গ্যাসে যায়, সলিড আয়োডিন থেকে যখন গ্যাস হয়, এ কিন্তু একটা পিঙ্ক কালার এক্সিবিট করে। কি কালার এক্সিবিট করে? পিঙ্ক কালার এক্সিবিট করে। ঠিক আছে, তো যখনই এটা গ্যাসে যাবে এখানে একটা পিঙ্ক কালারের ডেনসিটি বাড়বে, আস্তে 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 দেখবে পিঙ্ক কালারটা আস্তে আস্তে অনেকটা ডেন্স হচ্ছে ডেন্স হচ্ছে ডেন্স হচ্ছে ডেন্স হচ্ছে। এবার একটা টাইম পর দেখবে পিঙ্কটা আর ডেন্স হচ্ছে না, সেই কালারটা কনস্ট্যান্ট হয়ে গেছে। ওই যে কালারটা আমার কনস্ট্যান্ট হয়ে গেল, তখন দেখবে এই যে আয়োডিন গুলো তুমি যতটা দিয়েছিলে আয়োডিন গুলো ততটাই থাকবে, ওর থেকে আর কমবে না, না বাড়বে। যখন দেখলে কালারটা তোমার এর থেকে যে গ্যাসটা বেরোচ্ছে, গ্যাসটা একটু পিঙ্ক পিঙ্ক কালার হলো, এই পিঙ্ক কালারটা ততক্ষণ এইখানে ডার্কার হতে, ডার্ক থেকে ডার্কার, ডার্কার থেকে ডার্কার হতে থাকবে যতক্ষণ এখানে একটু রিঅ্যাকশন চলে, যতক্ষণ না জিনিসটা পুরো ভরে যাচ্ছে। যখন জিনিসটা ভরে যাবে, যখন জিনিসটা একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে, তখন কি হবে, এইখানে এই কালারটা যেটা থাকবে এই কালারটা আর ডিপ হবে না, আর এইখানে যে তখন যেই সলিড যতটা বেঁচে থাকবে সেইটা আর হইবে না। কি হয় ব্যাপারটা, এইখান থেকে যতটা গ্যাসে যায় গ্যাস থেকে ততটাই ডিকম্পোজ, মানে তোমার ডিপোজিশন হয়ে যায়। ঠিক আছে, এটা তুমি একটা ল্যাবে করে দেখতে পারো, আয়োডিন কে নেবে, আয়োডিন নিয়ে করে দেখতে পারো। ঠিক আছে, এটা একটা খুব ভালো এক্সাম্পল। তাহলে ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম মোটামুটি বোঝা গেল যে ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম হয়টা কি। আচ্ছা, যদি ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামের কিছু আমি ক্যারেক্টারিস্টিক্স বলি, সেগুলো কি কি হবে নিজেরা একটু একটু ভাবো। যদি ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামের আমি যদি বলি এবার ক্যারেক্টারিস্টিক্স অফ ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম কি কি হবে, তাহলে ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি যেটা বলেছিলাম যে কোনো একটা জায়গায় যেটা হবে সেখানে টেম্পারেচারটা অবশ্যই যেন কনস্ট্যান্ট থাকে। টেম্পারেচার অফ দ্য সিস্টেম মাস্ট বি, টেম্পারেচার of the system must be constant. যদি কোনো একটা সিস্টেমে টেম্পারেচার কনস্ট্যান্ট না থাকে, টেম্পারেচার কনস্ট্যান্ট না থাকা মানে তুমি সারাউন্ডিং থেকে তাকে এনার্জি দিচ্ছ না কমাচ্ছ, টেম্পারেচার বাড়লো টেম্পারেচার কমলো মানে এনার্জি দিচ্ছ না, নিচে কিছু একটা সমস্যা চলছে। যদি টেম্পারেচারটা আমার কনস্ট্যান্ট না থাকে তখন কিন্তু ইকুইলিব্রিয়ামটা একবার এদিকে একবার এদিকে একবার এদিকে একবার এদিকে হবে কিন্তু। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, নেক্সট, এই যে ইকুইলিব্রিয়ামটা সবসময় কোন সিস্টেমে হয়, ক্লোজ সিস্টেমে। only applicable in closed system, only applicable in closed system। ঠিক আছে, only applicable in
ক্লোজ সিস্টেম, এর মধ্যে যে ইকুইলিব্রিয়ামটা থাকে স্টেবল ডাইনামিক ইকুইলিব্রিয়াম হয়, স্টেবল ডাইনামিক ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো একটা নর্মাল জিনিস, যে তুমি যদি সব কোয়ান্টিটি কনস্ট্যান্ট রাখো, ধরো টেম্পারেচারটা আমি ধরলাম, যদি আমি টেম্পারেচারটা সবসময় কনস্ট্যান্ট রেখে দিই তাহলে কিন্তু আমার যেই পুরো সিস্টেমের যেই টোটাল এনার্জিটা থাকবে বা টোটাল ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামটা থাকবে একটা কনস্ট্যান্ট জায়গাতেই থাকবে, মানে এই ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামের যে ভ্যালুটা হবে, ইকুইলিব্রিয়ামের যে ভ্যালুটা সবসময় কনস্ট্যান্ট থাকবে যদি আমি বাইরের সব জিনিসগুলোকে কনস্ট্যান্ট রেখে দিই, এটাই বলতে পারবো। আর এদের মধ্যে কিছু একটা সেরকম ক্যারেক্টারিস্টিক্স লেখানোর মতো নেই, ঠিক আছে। তাহলে টেম্পারেচার অফ দ্য সিস্টেম মাস্ট বি কনস্ট্যান্ট, অনলি অ্যাপ্লিকেবল ইন কোল্ড সিস্টেম আর স্টেবল ডাইনামিক ইকুইলিব্রিয়ামে সব থেকে বেশি এক্সিস্ট করে, ঠিক আছে। তো আমাদের প্রথম দুটো টপিক গেল, একটা বেঁচে আছে সেটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। যেহেতু আমরা কেমিস্ট্রি স্টুডেন্ট, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমাদের মেন টপিক। এবার আমরা ঢুকবো অ্যাকচুয়ালি মেন টপিকে। তো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে যেখানে আমাদের কেমিক্যাল রিঅ্যাকশনস হবে, তাই তো। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কখন এক্সিস্ট করবে? যেখানে আমাদের কেমিক্যাল রিঅ্যাকশনসে জিনিসপত্র আমরা ঘটনা দেখব। ইকুইলিব্রিয়াম, আচ্ছা, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কখনের কথা? যখন একটা কেমিক্যাল রিঅ্যাকশনস হবে তখন যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কখন এক্সিস্ট করছে কখন কি হচ্ছে না সেগুলো আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা একটা রিঅ্যাকশনস কথা বলি, ধরো A প্লাস বি সি প্লাস ডি, আর কোএফিসিয়েন্ট গুলো ধরো এ এরকম বি, এটা সি, এটা ডি। আচ্ছা, এই যে চিহ্নটার মানে কি রিভার্সিবল? রিভার্সিবল হলে তবে না সেটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। রিভার্সিবল, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে রিভার্সিবল হতে হবে, রিভার্সিবল ছাড়া কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হয় না, ঠিক আছে, প্রথম কথা। তাহলে এইখানে আমাদের কি মানে মেন পয়েন্টটা এখানে কি হবে, যে দ্য রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, মানে এইখান থেকে যত তাড়াতাড়ি এইখানে যাবে, এইখান থেকে আমার তত তাড়াতাড়ি এখানে আসতে হবে, তবে সেটা ইকুইলিব্রিয়াম। তাহলে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন equals to the rate of backward reaction. ঠিক আছে, the rate of forward reaction always be equal to the rate of backward reaction, তবে না সেটা একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে এক্সিস্ট করলো, ঠিক আছে। আচ্ছা, আবার যেটা বললাম যে এটা সব সময় এক্সিস্ট করে শুধুমাত্র only in reversible reactions, only reversible reactions ही chemical equilibrium পাবে, তাছাড়া কোনো জায়গায় কিন্তু কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পাবে না। তার কারণ হচ্ছে জিনিসটা যদি রিভার্সিবল না হয়, যদি A = B না হয়, তাহলে B = A কি করে হবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই দুটো পয়েন্ট, যে একটা রিভার্সিবল রিঅ্যাকশনসই শুধুমাত্র এই জিনিসটা দেখা যাবে। রিভার্সিবল রিঅ্যাকশন মানে কি, তার রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল টু ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এই দুটো রেট যখন সমান হবে তখন আমি সেটা বলবো যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এটা একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে এক্সিস্ট করে। যখন দেখবো ফরওয়ার্ড রেটটা আর ব্যাকওয়ার্ড রেটটা যখন ইকুয়াল হবে তখনই আমরা একটা জিনিসকে বলতে পারবো। তার মানে যদি আমরা একটুখানি গ্রাফিক্যালি দেখি, যদি একটুখানি এরকম দেখি, যদি এই রিঅ্যাকশনটারই কথা বলি, এইদিকে ধরো টাইম আছে, এদিকে ধরো কনসেন্ট্রেশন আছে, কি বললাম, টাইম ভার্সেস কনসেন্ট্রেশন। এবার এ, এটা আমার রিঅ্যাকট্যান্ট, এটা আমার কি, এই দুটো আমার রিঅ্যাকট্যান্ট, আর এই দুটো আমার কি প্রোডাক্ট। তাহলে যখন শুরু হয়েছিল তখন রিঅ্যাকট্যান্ট 100% ছিল, প্রোডাক্ট 0%, তাই না। তাহলে যখন শুরু হয়েছিল রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনটা সব থেকে বেশি ছিল, আস্তে 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 পড়ে গেছে। আচ্ছা, এবার যখন রিঅ্যাকট্যান্টের ইয়েটা কমছে তখন প্রোডাক্টের ইয়েটা বাড়ছে, আস্তে 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 বাড়ছে। বাড়ার পর একটা টাইম পর দেখতে পারবো যে একটা পয়েন্টে এসে, দেখো এই পয়েন্টটায় যদি আমি বলি, একটা পয়েন্টে এসে জিনিসটা কিন্তু এবার কিন্তু দুজনে স্ট্যাটিক ভাবে যাচ্ছে, প্যারালালি যাচ্ছে। তাহলে এইটা আমার হয়ে যাবে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এটা
এটা আমার কি ছিল, রিঅ্যাক্ট্যান্ট, এটা আমার ছিল প্রোডাক্ট। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? তাহলে এই ছিল তোমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, মোটামুটি একটুখানি জাস্ট ইয়ে। আচ্ছা, নেক্সট আমি যদি একটা, এবার যদি আমি ধরো এক্সাম্পল নিয়ে বলি, এবার যদি ধরো আমি একটা এক্সাম্পল নিয়ে বলি যে আচ্ছা এখানটা দেখ, N2O4 থেকে আমরা NO2 পাই কটা না দুটো? N2O4 থেকে আমরা পাচ্ছি NO2, ঠিক আছে? তাহলে এর গ্রাফটা কিরকম হবে? এদিকে যদি আমি বলে দিই টাইম, এদিকে আমি বলে দিলাম কনসেন্ট্রেশন, তাহলে সেম জিনিস, সেম টাইপের গ্রাফ। তুমি এদিকে N2O4 টাকে নিচের দিকে নামি তো, এদিকে এটাকে বাড়ি দাও, তাহলে এটা হয়ে যাবে তোমার N2O4। যদি ফরওয়ার্ড রিঅ্যাকশন হয়, যদি এখান থেকে এইটাই যাচ্ছে তো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে উল্টো হয়ে যাবে। ঠিক আছে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা পরে দেখাচ্ছি, আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার NO2, ঠিক আছে? আচ্ছা, এবার এই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের ব্যাপারটা এলো যখন, আরেকটা এক্সাম্পল দিয়েই দিই, অসুবিধা কি আছে? ধরো তোমার কাছে N2 আছে আর H2 আছে, সব থেকে খুব ভালো এটা কি প্রসেস বলো তো? ক্লাস 10 এ হয়তো পড়েছো কেমিস্ট্রিতে, এটা কি প্রসেস? খুব পড়েছিলে। এখান থেকে তৈরি হবে NH3, এটা হ্যাবার্স প্রসেস, মনে নাই? স্টাডি অফ দ্য কম্পাউন্ডস কেমিস্ট্রিতে পড়েছিলে, হ্যাবার প্রসেস। ঠিক আছে, এ যদি এটার গ্রাফটা বার করি, আচ্ছা তাহলে এখানে কি কি ইয়ে আছে, কি কি আছে? N2 আছে, তাহলে আমাদের হাইড্রোজেনটা বেশি আছে, তো হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা বেশি, তো একটু হাইড্রোজেনের আমার কনসেন্ট্রেশনটা বেশি, তো এই যাচ্ছে আমার হাইড্রোজেন, এটা আমার হয়ে গেল H2। আর নাইট্রোজেনের কনসেন্ট্রেশনটা একটু কম, তাই নাইট্রোজেনটা এরকম যাচ্ছে N2, আর এখান থেকে যাচ্ছে আমার NH3 কনসেন্ট্রেশন। এটা আমার টাইম, এটা আমার কনসেন্ট্রেশন। তাহলে দেখো মোটামুটি এই জায়গা করে এসে সব ঠিক আছে। এখানেও মোটামুটি এই ধরো এইখানটা করে একটু গ্রাফটা ইয়ে হয়, এখানটা করে আমার ইকুইলিব্রিয়াম পাই। হ্যাঁ, মোটামুটি এইসব জিনিসগুলো একটুখানি দেখতে হবে যে টাইম ভার্সেস কনসেন্ট্রেশন গ্রাফে কোন জায়গাটা ইকুইলিব্রিয়াম, যেখানটা তোমার ইয়ে হবে সেটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার যদি তুমি একটু N2H2 টাকে বাদ দিই, আচ্ছা এবার তুমি যদি ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড দুই ভাবে করতে যাও, যদি ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড তুমি দুই ভাবে করো, ধরো তুমি একটা রিঅ্যাকশনস আমি বলি, ধরো H2 নিচ্ছ, এর সাথে ধরো I2 নিচ্ছ, এখান থেকে তুমি বানাচ্ছ HI। এটা তোমাকে ফরওয়ার্ড রিঅ্যাকশন আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন দুটো একসাথে বোঝানোর জন্য এটা দিচ্ছি, ঠিক আছে? H2 আর I2 নিচ্ছ, আচ্ছা এইটা তুমি ব্যালেন্স 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 ব্যালেন্স, এখানে দুই করে তো খালি হয়ে যাবে ব্যালেন্স, ঠিক আছে? আচ্ছা দেখো সেম জিনিস, এখান থেকে তুমি আসো, এটা আসবে, আর এইটা আমার কি হবে? এটা আমার উঠবে। আচ্ছা এটা একটু ভুল ভাবে তোলা হয়ে গেল জিনিসটাকে, আচ্ছা এটা এরকম করে নিচের দিকে নামছে, ধরছি এই পয়েন্ট এসে থেমে গেছে, এই পয়েন্ট এসে থেমে গেছে, তাহলে এইখানটাতে আমি আরেকটা ইয়ে করে দিচ্ছি, ধরো এই পয়েন্ট এসে থেমে গেছে, তাহলে এইখানটা এসে কনসেন্ট্রেশন শেষ হয়ে গেছে। তাহলে এটা প্রথমে কনসেন্ট্রেশনটা বেশি ছিল কি না H2 প্লাস N2 যে I2 যেটা ছিল, এর কনসেন্ট্রেশনটা দেখো উপর থেকে শুরু হয়েছে, প্রোডাক্ট এখানে, এখানে তোমার ইনিশিয়াল ছিল, এখানে রিঅ্যাক্ট্যান্ট ছিল, আর এখানে তোমার প্রোডাক্ট হচ্ছে, ঠিক আছে? রিঅ্যাক্ট্যান্টে এর কনসেন্ট্রেশন সব থেকে বেশি ছিল, আর এটা তোমার টাইম, যত তোমার টাইম গেছে কত কি হয়েছে দেখো, H2 প্লাস I2 গেছে, আর এইখান থেকে তোমার এটা ধরো আমার HI তৈরি হয়েছে,
এখানে কিন্তু আমার এইচআই হয়েছে, যেটা সব থেকে ম্যাক্সিমাম কনস্ট্যান্ট। দেখো মোটামুটি এই জায়গাটা করে এসে মোটামুটি ইকুইলিব্রিয়াম হয়েছিল, এই জায়গাটা ইকুইলিব্রিয়াম হয়েছিল। তাহলে এই যে এই পোর্শনটা হচ্ছে এর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এরকম করে। জিনিসটা বুঝতে পেরেছো তো? H2N2 টা এরকম করে কনসেন্ট্রেশনটা বেশি ছিল, আস্তে 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 কমে প্রোডাক্টে জিরো হয়ে গেল। এবার তুমি এখান থেকে মানে এবার যদি তুমি বলো এই দিক থেকে আসে, এবার যদি তুমি ব্যাকওয়ার্ডের কথা চিন্তা করো, দেখো প্রোডাক্ট তোমার এইচআই, সরি এ দেখো এইচআই, এটা তোমার এইচআই, তো এটা তোমার এইচআই এলো, এখানে তোমার H2N2। দেখো তুমি যদি বলো এইচআই থেকে শুরু হয়েছে, দেখো এইচআই কিন্তু এখানে হাই কনসেন্ট্রেশন, এইচআই থেকে I2 হয়েছে, তারপরে এখান থেকে এসেছে, এটা এখান থেকে এখানে দেখো এটা হাই। এই জিনিসটা হচ্ছে হয় এখান থেকে যদি এই দিকে আসে তাহলে তুমি এই দিক দিয়ে আসো, আর যদি এই দিক দিয়ে এদিকে যাও তাহলে তুমি এই দিক দিয়ে আসো, তুমি যেদিকে দেখো দুদিক দিয়ে তুমি একই জিনিস পাবে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডে কোথাও না কোথাও যে একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমার বেস করছে, এই সব জিনিসগুলো আমরা মানে ডিফাইন করি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের মধ্যে। আর এটা অবশ্যই ডাইনামিক ইকুইলিব্রিয়াম, এগুলো অবশ্যই ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখে নেবো কিছু ক্যারেক্টারিস্টিক্স যেগুলো হচ্ছে তোমার কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কিছু ক্যারেক্টারিস্টিক্স। প্রথম ক্যারেক্টারিস্টিক্স তো এটাই হয়ে যাবে, ক্যারেক্টারিস্টিক্স লিখে দিচ্ছি, ক্যারেক্টারিস্টিক্স। প্রথম ক্যারেক্টারিস্টিক্স তো তোমার এই হয়ে যাবে যে only applicable in reversible reaction। only applicable in reversible reaction, প্রথম ক্যারেক্টারিস্টিক্স এটা হয়ে গেল। ঠিক আছে, প্রথম ক্যারেক্টারিস্টিক্স এটা হয়ে গেল। আচ্ছা নেক্সট ক্যারেক্টারিস্টিক্স যেটা আমি বললাম, এই এক্সাম্পলটা দিয়েছিলাম H2 + I2 HI2 HI, এটা কি হচ্ছে এই দিক থেকে ওদিকে যেতে পারে, এই দিক থেকে ওদিকে যেতে পারে, তাহলে ইকুইলিব্রিয়াম ক্যান বি, মানে দুদিক দিয়ে ইকুইলিব্রিয়ামে আমরা আসতে পারি, তাহলে equilibrium can be reached from either side, reactant বা প্রোডাক্ট। রিঅ্যাক্ট্যান্ট সাইড থেকেও তুমি ইকুইলিব্রিয়ামে আসতে পারো বা প্রোডাক্ট সাইড থেকেও তুমি ইকুইলিব্রিয়ামে আসতে পারো। ঠিক আছে, রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্ট। আচ্ছা নেক্সট কথা, যদি তোমরা ক্যাটালিস্ট কিছু ইউজ করো, এখানে ক্যাটালিস্ট মানে ইকুইলিব্রিয়ামের উপর ক্যাটালিস্টের কোনো এফেক্ট পড়ে না। ইন্ডিপেন্ডেন্ট অফ এনি টাইপ অফ ক্যাটালিস্ট, ক্যাটালিস্টের উপর একদমই ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আচ্ছা occurs only when in closed condition, only occurs in closed system, যেটা তো আমি ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামে বলেছিলাম যে ইয়ে হয়। আচ্ছা ডাইনামিক তো বলে দিয়েছি, equilibrium is in dynamic state। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম ইন ডাইনামিক স্টেট। ঠিক আছে, ব্যাস তাহলে এইগুলি মোটামুটি তোমাদের কিছু হয়ে গেল ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আজকে আমরা কি কি কভার করলাম? আজকে আমরা কভার করলাম ইন্ট্রোডাকশন, যেখানে আমরা জানলাম যে ইকুইলিব্রিয়াম হয়টা কি, ইকুইলিব্রিয়াম কাকে বলে। ইকুইলিব্রিয়াম মানেই হচ্ছে যে আমি কোনো একটা রিঅ্যাকশনের 2 স্টেপ আগে যাই, ব্যাকওয়ার্ডে 2 স্টেপ আসতে হবে, ওই যে 1 স্টেপ 2 স্টেপ আগে গেলাম 2 স্টেপ পিছনে এলাম, আলটিমেটলি আমি কিছুই করলাম না, দ্যাট ইজ কল্ড ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, প্রথম এটা জানলাম, একটু আমরা নরমালি একটা এক্সাম্পল দিয়ে দেখেছি। সেখান থেকে আমরা ডাইনামিক আর স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কি কি হয়, আমরা কেমিস্ট্রিতে নরমালি ডাইনামিক ইকুইলিব্রিয়ামের কথা বলি। ডাইনামিক ইকুইলিব্রিয়াম থেকে আমরা ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আলাদা করেছি। ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম আমরা আগে দেখলাম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম লাস্টে দেখলাম। তাহলে আজকে পার্ট 1 এ আমরা অনেকটাই করলাম, এবার আমরা পার্ট 2 তে পরের যেদিন করব পরের ভিডিওতে আমরা ডিসকাস করব পার্ট 2। আজকের মতন এইটুকু, থ্যাংক ইউ।